সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগ নিয়ে কথা বলবো। ইংরেজি সাহিত্যের সবচেয়ে প্রশ্ন বেশি এসে থাকে এই রোমান্টিক যুগ নিয়ে। তো আমরা রোমান্টিক যুগ নিয়ে আজকে কথা বলবো। ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগ হচ্ছে 1798 থেকে 1832 পর্যন্ত, মাত্র 34 বছর সময়। এই 34 বছর সময়কালকে বলা হয় রোমান্টিক যুগ। আমরা আগে দেখি দুইটা বিষয় আগে আমরা কথা বলবো, রোমান্টিক যুগের বৈশিষ্ট্য এবং রোমান্টিক যুগের যে ব্যাকগ্রাউন্ডটা। ইংরেজি সাহিত্যে যখন রোমান্টিক যুগ চলে, এই রোমান্টিক যুগের আগের ব্যাকগ্রাউন্ডে আমরা দেখছি যে ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে। 1760 থেকে শুরু হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা হয়ে গেছে। এরপর ইউরোপে আরেকটা বড় ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। 1789 সালে আমরা জানি যে ফরাসি বিপ্লব হয়ে গেছে। এই দুই বিপ্লবের প্রভাবিত যে কবি সাহিত্যিক গুলো আছেন, তারাই মূলত হচ্ছে রোমান্টিক যুগের কবি সাহিত্যিক। তাই রোমান্টিক যুগের ব্যক্তিকাল খুবই কম, সেটা হচ্ছে 1798 থেকে 1832। রোমান্টিক যুগের সূচনা হয়েছে 1798 সালে ওয়াটসওয়ার্থ এবং কোলরিজের সম্মিলিত যৌথ প্রযোজনার একটি কাব্যগ্রন্থ, কাব্য সংকলন লিরিক্যাল ব্যালাডস প্রকাশের মাধ্যম দিয়ে রোমান্টিক যুগের সূচনা হয়েছে ইংরেজি সাহিত্যে। এবং রোমান্টিক যুগের সমাপ্তি হয়েছে স্যার ওয়াল্টার স্কটের মৃত্যুর মধ্য দিয়ে। 1832 সালে স্যার ওয়াল্টার স্কটের মৃত্যুর মধ্য দিয়ে রোমান্টিক যুগের সমাপ্তি ঘটেছে। এই রোমান্টিক যুগের নাম আসলে রোমান্টিক যুগ কেন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টিভিটি বা আত্মনিষ্ঠতা এবং ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এর পাশাপাশি এখানে ছিল প্রকৃতিতে ফিরে যাওয়া। এটার একটা স্লোগান ছিল রিটার্ন টু নেচার অ্যান্ড ইমোশন, রিটার্ন টু নেচার অ্যান্ড ইমোশন। এবং আর্ট ফর আর্টস সেক, এটা দুইটা স্লোগান, একটা হচ্ছে আর্ট ফর আর্টস সেক আর হচ্ছে রিটার্ন টু নেচার অ্যান্ড ইমোশন। অর্থাৎ প্রকৃতির প্রতি প্রেম, সৌন্দর্যের প্রতি প্রেম এবং সাহিত্যের উৎস হিসেবে কল্পনাকে, ইমাজিনেশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই রোমান্টিক যুগের কবি সাহিত্যিকরা এই ইমাজিনেশনকে এবং সুপার ন্যাচারালিজমকে, অতি প্রাকৃত বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন। তো আমরা দেখি এই যুগের যে প্রধান যে কবি সাহিত্যিক গুলো আছে, তার মধ্যে তিনজনে হলেন বন্ধু, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং চার্লস ল্যাম্ব। যদিও চার্লস ল্যাম্বের কথা আমরা এখানে লিখি নাই। চার্লস ল্যাম্ব হচ্ছে যাই, তিনি কবি না, তিনি হচ্ছেন যাই প্রবন্ধকার। তিনি এস অফ ইলিয়া একটা গ্রন্থ লিখেছেন রোমান্টিক যুগে। আর রোমান্টিক যুগের বিখ্যাত কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাকে রোমান্টিক যুগের পাইনিয়ার বলা হয় বা ফাদার অফ রোমান্টিক এজ। ফাদার অফ রোমান্টিক এজ হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সহযোগী হচ্ছে এস.টি. কোলরিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপাধি হচ্ছে পয়েট অফ নেচার, প্রকৃতির কবি, পয়েট অফ নেচার। আরেকটা উপাধি তাকে দেওয়া হয় পয়েট অফ চাইল্ডহুড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে বাংলাদেশের কবি, বাঙালি কবি জীবনানন্দ দাশের একটা মিল আছে। জীবনানন্দ দাশকে বলা হয় প্রকৃতির কবি, আর ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। রবীন্দ্রনাথের সাথে ওয়ার্ডসওয়ার্থের একটা মিল আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ 80 বছর হায়াত পেয়েছেন, লেখালেখি করার সুযোগ পেয়েছেন, 80 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। আমাদের এই ওয়ার্ডসওয়ার্থ, ইংল্যান্ডের কবি ওয়ার্ডসওয়ার্থ কিন্তু 80 বছর পর্যন্ত লেখালেখির সুযোগ পেয়েছেন। তো আমরা দেখি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কয়েকটা লেখা আমরা এখানে লিখছি, দেখি। প্রথম হচ্ছে তার প্রিলিউড, যে কবিতাটি, কাব্যটি, এটি হচ্ছে আত্মজীবনীমূলক কাব্য। প্রিলিউড হচ্ছে আত্মজীবনীমূলক কাব্য। আর বিখ্যাত কবিতা হচ্ছে টিনটান অ্যাবে। টিনটান অ্যাবে হচ্ছে লিরিক্যাল ব্যালাডস এর সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা, টিনটান অ্যাবে। এরপরে তার আছে লুসি পয়েন্ট। এছাড়া অন্য যেগুলো আছে আমরা এখানে লেখার খুব বেশি সুযোগ পাইনি বা জায়গা পাইনি। তার একটা বিখ্যাত কবিতা আছে এক্সকারশন। এই এক্সকারশন কবিতাটি তিনি 17 বছর ধরে লিখছেন। কল্পনা করা যায়, একটা কবিতা লেখা হয়েছে 17 বছর ধরে, একেবারে 1797 থেকে 1814 সাল পর্যন্ত একটা কবিতা লিখছেন। এই কবিতার লাইন সংখ্যা হচ্ছে 9000। তো যাই হোক, আমরা সেদিকে না যাই। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পরে যে কবিতাটি কবি আছেন, তিনি হচ্ছেন কোলরিজ, এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ। এই এস.টি. কোলরিজ সংক্ষেপে আমরা বলি। তিনি, তার কবিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে তিনি ইমাজিনেশনের উপরে, হাই ইমাজিনেশনের উপরে তিনি বেশি ভর করেছেন এবং সুপার ন্যাচারালিজম, তাকে পয়েট অফ সুপার ন্যাচারালিজম বলা হয়। এস.টি. কোলরিজ তিনি নেশাগ্রস্ত ছিলেন, আফিম খেতেন, আফিম খেয়ে কবিতা লিখতেন। আমরা জানি যে কুবলা খান এই কবিতাটি তিনি আফিম খেয়ে লিখেছেন, কিন্তু নেশা কেটে যাওয়ার পরে কবিতাটি তিনি আর সমাপ্ত করতে পারেননি। সারা জীবনে তিনি আর এই কবিতাটি সমাপ্ত করতে পারেননি। এছাড়া তার বিখ্যাত একটি গীতি কবিতা আছে, সেটা হচ্ছে দ্য রিম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার, যেখানে আমরা একটা বৃদ্ধ নাবিকের গল্প জানি, যিনি আলবার্টাস পাখিকে মেরে ফেলছেন, এরপরে তিনি পাপ বোধ করছেন, শাস্তি ভোগ করছেন। এরকম একটা পাপ এবং শাস্তির যে বিষয়টা আছে, সেটা হচ্ছে দ্য অ্যানসিয়েন্ট রিম অফ অ্যানসিয়েন্ট ম্যারিনার কবিতা, যেখানে এরপর হচ্ছে যাই ক্রিস্টোবেল, তার বিখ্যাত একটি লেখা হচ্ছে ক্রিস্টোবেল এবং তার
প্রবন্ধ একটা লেখা আছে, বায়োগ্রাফিয়া লিটারারিয়া। এস.টি. কোলরিজের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া। এরপর আমরা দেখি পি.বি. শেলি। অনেকে পি.বি. শেলি নামটা শুনলে মনে করেন যে তিনি একজন নারী, আসলে না, পি.বি. শেলি নারী না, তিনি একজন পুরুষ। তার স্ত্রীর নাম হচ্ছে ম্যারি শেলি। পি.বি. শেলিরই বলা হয় ইংরেজি সাহিত্যের রিভলিউশনারি পয়েট, অর্থাৎ তিনি হচ্ছেন বৈপ্লবিক কবি। এই পি.বি. শেলি খুবই অল্প বয়সে মারা গেছেন নৌকাডুবিতে, অ্যাড্রিয়াটিক সাগরে তিনি 30 বছর বয়সে নৌকাডুবিতে মারা গেছেন। তার বিখ্যাত যেই কবিতাগুলো আছে আমরা এটা দেখি, অড টু দ্য ওয়েস্ট উইন্ড এবং অড টু স্কাইলাক। স্কাইলাক হচ্ছে একটা পাখির নাম, বরফ পাখি, এবং দা ক্লাউড, এগুলো হচ্ছে তার বিখ্যাত। এরপরে পি.বি. শেলির পরে আমরা দেখি যে পি.বি. শেলির যে স্ত্রী ম্যারি শেলি, তিনিও কিন্তু লেখালেখি করতেন। জন কিটসকে বলা হয় সৌন্দর্যের কবি, এবং ইংরেজি সাহিত্যে দুইজন কবি 26 বছর বয়সে মারা গেছেন। একজন হচ্ছে জন কিটস, আর একজন হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো অবশ্য তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়, আর জন কিটস যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জন কিটস নিজে কিন্তু পেশাগতভাবে একজন ডাক্তার ছিলেন, যদিও তখন যক্ষা রোগের ওষুধ আবিষ্কার হয়নি। তো জন কিটসকে বলা হয় সৌন্দর্যের কবি। জন কিটসকে বলা হয় সৌন্দর্যের কবি, তাকে বলা হয় ম্যান অফ মেডিসিন, তাকে বলা হয় পয়েট অফ সেন্সুয়াসনেস। তিনটা উপাধি আমরা মনে রাখবো, পয়েট অফ বিউটি, পয়েট অফ সেন্সুয়াসনেস এবং পয়েট অফ সেন্সুয়াসনেস। আর তার যে বিখ্যাত যে লেখাগুলো সেটা আমরা দেখি, অড টু এ নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল হচ্ছে একটা পাখি। অড অন এ গ্রেসিয়ান আর্ন, ইন্ডিমিয়ন। এছাড়া আরো কিছু রচনা আছে, হাইপেরিয়ন, লামিয়া, ইসাবেলা, এগুলো হচ্ছে তার বিখ্যাত রচনা। আর আমরা বলে থাকি ইংরেজি সাহিত্যে যদি অড কথাটা থাকে, বা গাথা গীতি কবিতা যদি শ্রুতিমূলক কিছু লেখা থাকে, অড কথাটা থাকলে হয় এটার উত্তর হবে জন কিটস, না হবে শেলি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে জন কিটস হবে, কারণ শেলির এই অড দিয়ে শেলির লেখা আছে 2-3টা, এর বাকিগুলো সবগুলো হচ্ছে জন কিটস। যেমন অড টু সাইকি, অড টু অটাম, এই ধরনের যত লেখা হচ্ছে, অড অন মিলাঙ্কলি, এগুলো সব হচ্ছে জন কিটসের লেখা। তাহলে জন কিটসের 3টা উপাধির কথা আমরা বলি, ম্যান অফ মেডিসিন, পয়েট অফ বিউটি, আর হচ্ছে পয়েট অফ সেন্সুয়াসনেস। 3টা উপাধি আমরা বললাম। জন কিটস 26 বছর বয়সে মারা গেছে। বাংলা সাহিত্যে সুকান্ত ভট্টাচার্যের কথা আমরা জানি, সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে মারা গেছে। তাহলে ইংরেজি সাহিত্যে সুকান্ত ভট্টাচার্য হচ্ছে জন কিটস। এরপরে আমরা আসি লর্ড বাইরনের কাছে। যদিও ইংল্যান্ডের কবি, তিনি, তাকে বলা হয় বিদ্রোহী কবি, রিবেল পয়েট। এখানে দুইজন আছে, একজন হচ্ছে রিবেল পয়েট, আরেকজন হচ্ছে রিভলিউশনারি পয়েট। একজন বিদ্রোহী কবি, আরেকজন হচ্ছে বৈপ্লবিক বা বিপ্লবাত্মক কবি। এই লর্ড বাইরন, যিনি যদিও ইংল্যান্ডের, কিন্তু তাকে গ্রিক জাতি তাদের জাতীয় কবি হিসাবে, ন্যাশনাল পয়েট অফ গ্রিক হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছে, কারণ তিনি গ্রিক জাতির স্বাধীনতা সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছেন। বলা হয় তাকে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তাদের জন্য আর্থিকভাবে তিনি সহযোগিতা করেছেন। লর্ড বাইরন তিনি ব্যক্তিগতভাবে খোড়া ছিলেন, অর্থাৎ আমরা যেটাকে বলি ল্যাংড়া, খোড়া ছিলেন, কিন্তু তিনি সৌন্দর্যের দিক থেকে অনেক বেশি সুন্দর ছিলেন, সুদর্শন পুরুষ ছিলেন। ইংরেজি সাহিত্যে বলা হয় সবচেয়ে সুদর্শন পুরুষ হচ্ছে লর্ড বাইরন, আর বাংলা সাহিত্যে সবচেয়ে সুদর্শন পুরুষ হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। আচ্ছা, লর্ড বাইরন তিনি অল্প বছর বয়সে মারা গেছেন। তিনি গ্রিসে মারা গেছেন, যদিও ইংল্যান্ডে তার জন্ম। তিনি 36 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত ইপিক হচ্ছে ডন জুয়ান এবং চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমস এবং শি ওয়াকস ইন বিউটি, হেভেন অ্যান্ড আর্থ, এই 4টা রচনা হচ্ছে তার বিখ্যাত। লর্ড বাইরনের মৃত্যুর পরে কবি টেনিসন বলছিলেন যে আজ পৃথিবীর সকল আলো নিভে গেছেন। লর্ড বাইরনের মৃত্যুর পরে টেনিসন, আলফ্রেড টেনিসন বলছেন আজ পৃথিবীর সকল আলো নিভে গেছে। এরপরে আমরা আসি জন স্টিন। জন স্টিন হচ্ছে একজন নারী, এই যে রোমান্টিক যুগের একমাত্র নারী উপন্যাসিক। তিনি কিন্তু উপন্যাসিক, শেষের নিচে যে দুজন আছে, শেষ দুজন হচ্ছে কিন্তু উপন্যাসিক। জন স্টিন তিনি উপন্যাসিক একজন নারী, তবে তিনি চিরকুমারী ছিলেন, অর্থাৎ বিয়ে করেননি। জন স্টিনকে বলা হয় রোমান্টিক যুগের অ্যান্টি রোমান্টিক রাইটার বা অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট। তো তার উপন্যাসগুলো আমরা দেখি, তার উপন্যাস হচ্ছে ইমা, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, নর্দাঙ্গার অ্যাবে এবং দ্য পারসুয়েশন। এছাড়া আছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, তার বিখ্যাত উপন্যাসের মধ্যে পড়ে। তারপর হচ্ছে স্যার ওয়াল্টার স্কট, সর্বশেষ। তাকে বলা হয় ইংরেজি ঐতিহাসিক উপন্যাসের জনক। ইংরেজি ঐতিহাসিক উপন্যাসের জনক হচ্ছে স্যার ওয়াল্টার স্কট, আর ইংরেজি উপন্যাসের জনক হচ্ছে হেনরি ফিল্ডিং। ইংরেজি উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং,
আর ইংরেজি ঐতিহাসিক উপন্যাসের জনক হচ্ছে সার ওয়াল্টার স্কট। বাংলা উপন্যাসের জনক কে তাহলে? বাংলা উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র। তো স্যার ওয়াল্টার স্কটের যে উপন্যাসগুলো আছে তার মধ্যে বিখ্যাত উপন্যাস আছে আইভানহো, এটা বেশি বিখ্যাত আইভানহো। এছাড়া আছে রব রয়, ওয়েভারলি। ওয়েভারলি হচ্ছে তার প্রথম প্রথম ঐতিহাসিক উপন্যাস। এছাড়া তিনি যদিও উপন্যাসিক, কিন্তু তিনি তার একটা কবিতা আছে, সেটি হচ্ছে প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম কবিতাটা আছে স্যার ওয়াল্টার স্কটের। তবে একই সাথে রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা আছে, সেটা হচ্ছে প্যাট্রিয়ট। রবার্ট ব্রাউনিং এর কবিতাটি হচ্ছে প্যাট্রিয়ট, আর স্যার ওয়াল্টার স্কটের কবিতাটা হচ্ছে প্যাট্রিয়টিজম। এই স্যার ওয়াল্টার স্কটের মৃত্যুর মধ্য দিয়ে রোমান্টিক যুগের শেষ হয়ে গেছে। তো আমরা বিস্তারিত আসলে আজকে আলোচনা করি নাই, মোটামুটি এই যুগের যে সেরা লেখকগুলো আছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।